হ্যালো, আজকে আমরা শিল্পকলার আরো কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব। কিছু টার্মস যেগুলা কিছু কিছু টার্মস পরিচিত, আবার কিছু কিছু খুবই অপরিচিত। তো শুরু করা যাক। প্রথমেই আসি পলিক্রোম। পলিক্রোম কি? বহু বর্ণে অঙ্কিত ছবিকে আমরা পলিক্রোম বলি। স্টিল লাইফ, এটা সবাই মোটামুটি জানে। কতিপয় জড়বস্তুর সুশৃঙ্খল বিন্যাস করে তার চিত্রাঙ্কনকে বলা হয় স্টিল লাইফ বা স্টিল লাইফ স্টাডি। মূলত সামনে কিছু জড়বস্তু যেমন গাছ, তারপর বিভিন্ন ফল, বোতল, এ ধরনের অবজেক্টকে সামনে রেখে শিল্পীরা সেগুলাকে হুবহু ড্রয়িং করার চেষ্টা করে। পেন্সিল স্কেচ হতে পারে, আবার ওয়াটার কালারও হতে পারে। চিয়ারোস্কুরো, চিয়ারোস্কুরো, CHIAROSCURO, চিয়ারোস্কুরো। এটা আর্ট হিস্ট্রিতে খুব পপুলার একটা টার্ম। মূলত ইতালীয় ভাষায় চিয়ারোস্কুরো মানে আলো ছায়া। আলো ছায়ার ইলিউশন তৈরি করে চিত্রকর্মের বিষয়বস্তুর ডাইমেনশন আনার পদ্ধতিকে চিয়ারোস্কুরো বলে। কন্টুর, কোন আকৃতির সীমারেখা অঙ্কন, একে আমরা কি বলি? কন্টুর। যাতে ওই বস্তুর সঠিক আকার বোঝা যায়। এই ড্রয়িং এ বস্তুর আকৃতির ভেতরের কোনো ডিটেল থাকে না। অনেক সময় অনুশীলন করতে গিয়ে চিত্রতল থেকে হাত না তুলে একটানা রেখা দিয়ে কোনো বিষয়ের দ্রুত ড্রয়িং করা হয়। কন্ট্রাপোস্তো, CONTRAPOSTO, কন্ট্রাপোস্তো। ইতালীয় এই পরিভাষাটির অর্থ হল বিপরীতভাবে রাখা। এই শৈলীতে মনুষ্য শরীরকে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে নিতম্ব, কাঁধ, মাথা ভিন্ন ভিন্ন মুখে বাঁক নেয়। গ্রিক ভাস্কর্যের ভঙ্গিমার কাঠিন্য এড়াবার জন্য এই শৈলীর প্রবর্তন। ভাস্কর্যের এক পায়ে ভর ন্যস্ত করে দাঁড়ানোর ভঙ্গি, যেটাকে আমরা কি বলতেছি? কন্ট্রাপোস্তো, মানে বডি একদিকে, আবার মানে টুইস্টেড ফিগার, ওয়ান কাইন্ড অফ। চালচিত্র সাধারণত মাটির মূর্তির পেছনে, বিশেষ করে দুর্গা প্রতিমার পশ্চাৎপটের বাঁকানো অর্ধগোলাকৃতি দ্বিমাত্রিক চিত্রিত অংশকে বলে দেবী চাল বা চালচিত্র। ট্রিপটিচ সাধারণভাবে তিনটি পৃথক পৃথক প্যানেলে আঁকা পাশাপাশি কবজা দিয়ে আটকানো একটি ছবি বা শিল্পকর্ম, যা দরজার মতো ভাঁজ করে রাখা হয়। কখনো কখনো তিনটে প্যানেলে আলাদা আলাদা ছবিও করা যেতে পারে। এটাকে বলে আমরা ট্রিপটিচ, TRIPTYCH। রেস্টোরেশন, এটা মিউজিয়াম স্টাডিজের একটা শব্দ। রেস্টোরেশন শিল্পকলার ক্ষেত্রে ছবি রেস্টোরেশনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রেস্টোরেশন কথাটির অর্থ পুনরুদ্ধার, অর্থাৎ ছবিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া। যদিও এক্ষেত্রে সংরক্ষণ ও পুনরুদ্ধার দুটি শব্দই ব্যবহার করা হয়, কিন্তু পুনরুদ্ধারের চাইতে সংরক্ষণ কথাটিই অনেক বেশি যুক্তিসম্মত। সিলভার পয়েন্ট, রূপোল শলাকা দিয়ে কাগজের উপর ড্রয়িং করার একটি পদ্ধতি। এটাকে বলে সিলভার পয়েন্ট, মানে রূপালী শলাকা দিয়ে। এই পদ্ধতিতে কাগজটিতে সাদা চাইনিজ হোয়াইটের প্রলেপ লাগিয়ে নেওয়া হয়। সাদা পিগমেন্টের গ্রাউন্ডের উপর রূপোর শলাকার ছোট ছোট দাগ পড়ে এবং এই দাগগুলি বেশ কন্ট্রাস্ট হয়। সিলভার পয়েন্ট শলাকা দেওয়াল দাগকে মোছা যায় না, ফলে এই ছবি আঁকার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। মধ্যযুগে ইতালিতে এর প্রথম ব্যবহার দেখা যায়। পঞ্চদশ শতাব্দীতে ফ্লান্ডার্সে বেলজিয়ামের সিলভার পয়েন্ট খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আলবার্ট ডুরার ছিলেন সিলভার পয়েন্টের একজন খ্যাতিনামা শিল্পী। সপ্তদশ শতাব্দীতে গ্রাফাইট আবিষ্কার হওয়ার পর সিলভার পয়েন্ট পদ্ধতির ব্যবহার বন্ধ হয়ে যায়। হিস্ট্রি পেইন্টিং এক ধরনের
প্রতিকৃতি চিত্রাঙ্কন, হিস্ট্রি পেইন্টিং। এসব ছবি হলো ঐতিহাসিক ঘটনা বা কোনো কিংবদন্তি বর্ণনা। ক্যারিকেচার, সবাই আমরা মোটামুটি জানি ক্যারিকেচার কি। কোনো বিষয়ের বিশেষ করে মানুষের চেহারা বা গঠনের কিছু বৈশিষ্ট্যকে বিকৃত বা বড় করে অতিরঞ্জিতভাবে আঁকা এক ধরনের ছবি বা ব্যঙ্গচিত্র। বিষয়কে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করার উদ্দেশ্যে রাজনৈতিক বিষয় ও ব্যক্তিত্বকে নিয়েও ক্যারিকেচার করা হয়। ইতালীয় শব্দ ক্যারিকেচার সম্ভবত 1950-এ ক্যারাচি নামে ইতালির ভ্রাতৃত্রয়ের কোনো একজনের হাতে এর উৎপত্তি। তালপাতার চিত্র। কাগজ আবিষ্কারের আগে পুঁথি লেখা হতো মূলত তালজাতীয় গাছের পাতায়। খ্রিস্টীয় 8ম শতাব্দী পাল বংশের প্রতিষ্ঠার পর যেসব পাণ্ডুলিপি তৈরি হয়েছিল তা সবই হয়েছিল তালপাতার। এইসব পুঁথিতে যেসব অলঙ্করণ করা হয়েছিল সেসবই হলো তালপাতার চিত্রের প্রাচীন নিদর্শন। তালপাতা খুবই সরু, স্বভাবতই এসব চিত্রকে অনুচিত্র বা মিনিয়েচার বলাই সঙ্গত। পাল যুগের এসব চিত্রকলা বৌদ্ধ ধর্মীয় পুঁথি অলঙ্করণের জন্য চিত্রিত হতো। 2 ধরনের তালপাতা এ কাজে ব্যবহৃত হয়েছে। কেননা এই পাতা পাতলা নমনীয় হওয়ার কারণে বেশি স্থায়ী। পাল সম্রাট ধর্মপাল দেবপাল এর সময়ে 2 জন বিখ্যাত শিল্পীর নাম জানা গেছে। বরেন্দ্রবাসী এই শিল্পীরা হলেন ধীমান ও তার পুত্র বিতপাল। ছাপচিত্র। ছবির ক্ষেত্রে সরাসরি কাগজে বা ক্যানভাসে সরাসরি শিল্পী রং প্রয়োগ করেন, কিন্তু ছাপচিত্রের ক্ষেত্রে প্রথমে অন্য কোনো সারফেসে চিত্রটি ফুটিয়ে তোলা হয়, তারপর কাগজে ছাপ দিয়ে চিত্রটি সম্পন্ন করা হয়। 6ষ্ঠ শতকের গোড়ার দিকে চীনে কাগজ আবিষ্কারের পর থেকে ছাপচিত্রের উৎপত্তি ও চর্চা শুরু হয়েছে। সর্বপ্রথম এই মাধ্যমটির সূচনা ঘটে চীনে। বৌদ্ধ ধর্ম বাণী ও জীবনী প্রচারের জন্য এর মাধ্যমটির ব্যবহার শুরু করে। পৃথিবীর প্রথম বই ছাপা হয় 868 খ্রিস্টাব্দে। বইটি হীরক সূত্র নামে পরিচিত। এটি চীনা ধর্মগ্রন্থের অনুবাদ। এনগ্রেভিং, শক্ত ধাতব বস্তু যেমন তামার পাত খোদাই করে ছাপচিত্র তৈরির রীতি। এটাও মূলত ছাপচিত্র বা প্রিন্ট মেকিং এর একটা পদ্ধতি। তো আজকে আমরা মোটামুটি এই কয়েকটা শব্দ শিখলাম। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু শব্দ নিয়ে আলোচনা করব। বাই বাই।